রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার সব বন্ধুদের জানাই সুপ্রভাত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো চলুন ব্লগটা কন্টিনিউ করি। তো আজ সকালেই প্রথমেই আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপর ওকে একটু উইপসে করে ফ্রেশ করে দিয়ে একটু জামাটা চেঞ্জ করে দিলাম। আর সকালবেলায় একটু ফ্রেশ না করে দিলে আমারও বেশ ভালো লাগে না, আর মনে হয় যেন একটু কেমন অপরিষ্কার। তো তারপর আমি ওকে একটু ক্রিম লাগিয়ে দিলাম, যেহেতু এখন গরম পড়ে গেছে, তবুও একটু সকালে একটু করে হালকা করে ক্রিম লাগিয়ে দিই। তারপর আমি ওকে টিপ পরিয়ে দিই। আমি কিন্তু ওকে কাজলের টিপ ব্যবহার করি না, ওকে বাড়িতেই তৈরি করা এক রকমের টিপ পরাই। যদি আপনারা কেউ জানতে চান অবশ্যই আমার কাছে জেনে নেবেন যেটা কিসের টিপ। তো তারপর আমি ওকে ওর দিদির স্কুলে দিতে যাওয়ার জন্য পাঠিয়ে দিলাম। তারপর প্রথমেই জানলাগুলো খুলে দিলাম, আর দেখবেন বাড়ির জানালাগুলো খুলে দিলে বেশ আলো আসে এবং সকালটাও মনে হয় খুব ভালোভাবে শুরু হলো। তারপর এই বিছানা গোছানো দিয়ে আমি আমার সকালের কাজটা শুরু করে দিলাম। তো বিছানাটা বাগানো হয়ে গেলে মনে হয় যেন অনেকটা বাড়ির রুমটা পরিষ্কার দেখতে লাগে। আর দেখবেন এই বিছানার মধ্যে অনেক ধুলোবালিগুলো থাকে, যেগুলো ঝেড়ে দিলে খুবই বিছানাটা পরিষ্কার হয়ে যায়। তো গোপাল সোনা তো এসেই এই বিছানায় উঠবে, তো ওর আসার আগেই প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানা পরিষ্কার করা হয়ে গেলে আমি একধার থেকে রুমগুলো সব ঝাড়ু দিয়ে নিলাম। এই রুমটা একটু বেশি ব্যবহার হয়, কেননা এই রুমেতে ফ্রিজটা আছে, তো ফ্রিজে সবসময় দরকার হয়, তাই আসা হয়। তো এরপর আমি ডাইনিং টেবিলটা মুছে নিলাম। তো মোছা হয়ে গেলে আমি এখান থেকে মোছামুছির কাজটা শুরু করে দিয়েছি। তো প্রথমেই আমি সিঁড়ি থেকে আরম্ভ করেছি। তো সিঁড়ি থেকে মুছে তারপর নিচের সব রুমগুলো মুছবো। তো আজ বৃহস্পতিবার, একদম বাড়ির কোণা থেকে কোণা সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি। আর দেখবেন বেশিরভাগ সময় প্রত্যেক বাড়িতেই এই সব মেয়েদের বৃহস্পতিবার দিনটা একটু বেশি কাজ থাকে, কেন এই দিন ধোয়া, পরিষ্কার করা, মাজা বা পাল্টানো, কাচা, এসব একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বৃহস্পতিবারই একটু বেশি হয়। তো আমাদের বাড়িতেও ঠিক তাই। তো আমি আর মা আমরা দুজনে মিলে এই মোছামুছি বা এই ঝাড়ু দেওয়ার কাজ দুজনে একসঙ্গেই করি, কেননা আমাদের একটা এরিয়া হয়, একের পক্ষে সম্ভব নয়। তো দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটাই মোছা হয়ে গেল। আর এগুলো রোজকার না মুছলে খুব ধুলো বসে নোংরা হয়। তো এই জন্য এগুলো পরিষ্কার রাখার জন্য রোজ মোছামুছি করতে হয়। তো এখন ছাদে যাওয়াটা অনেকটা কমে গেছে, যেহেতু রৌদ্র খুব প্রচণ্ড জোর হয়ে গেছে। সেজন্য নিচে এখন যত কাচাকুচি যে মেলাগুলো হয় সেগুলো নিচে দিয়েই হয়ে যায়, ছাদে সচরাচর ওঠা হয় না। আর সিঁড়ি দিয়ে যাতায়াতটা এখন অনেকটাই কমে গেছে। তো আমার সিঁড়ি মোছা হয়ে গেছে, তারপর আমি সব রুমগুলো মুছে নিলাম। তো মুছতেই আমি আমার ছেলের যে কাঁথাগুলো আছে সেগুলো সব মেলে দিচ্ছি, কেননা বেলা অনেকটাই হয়ে গেছে, আর এখন না রোদে দিয়ে দিলে এগুলো আর শুকাবে না। তো সেই জন্য মোছার কাজের মাঝেই আমি এগুলো সব রোদে দিয়ে দিলাম। এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই ওর কাঁথাগুলো একটু বড় এবং মোটা ব্যবহার করা হচ্ছে। তো ছেলে যখন খুব ছোট ছিল তখন এগুলো ব্যবহার করা হতো না, একটু পাতলা ধরনের ব্যবহার করা হতো। তখন আবার শীতকাল ছিল, শুকানোর জন্য আরও পাতলা ব্যবহার করা হতো। তো আমার মেলা হয়ে গেছে, তারপর আমি চলে এলাম এখানে এদিকে সিটিটা মুছতে। যাতায়াতটা একটু বেশি হয়, সেজন্য নোংরাটাও একটু বেশি হয়। তো তারপর আমি এখানে এদিকে দাওয়াটা মুছতে লেগে পড়েছি। তো আমাদের এদিকে একটা মাটির দাওয়া আছে, সেটা বৃহস্পতিবারে লাতা দেওয়া হয় গোবর দিয়ে, আর এদিকে যে দাওয়াটা আছে সেটা মুছে দেওয়া হয়। তো আমার সব পাকা বাড়ির যে রুমগুলো আছে সেগুলো সব মোছা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দাওয়াটাও মুছে নিচ্ছি। তারপর এদিকে তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম, আর উঠোনটাও ধুয়ে দিলাম। তো দেখুন, বৃহস্পতিবারে কিন্তু সব ধোয়া মোছার কাজ একদম কমপ্লিট। তারপর আমি এখানে ছেলেকে মেয়েকে স্নান করিয়ে ওদের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কাচতে চলে এসেছি। তো ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। প্রতিদিনই স্নান করানোর পরেই ঘুমিয়ে যায়, মানে স্নানটা করানোর শুধু অপেক্ষা, তারপরেই ওর ঘুম চলে আসে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার হাতের কাজগুলো সব সেরে নিই। তারপর ওকে যে খাওয়ানোর বাসনপত্রগুলো থাকে সেগুলো ধুয়ে নিই, আর ছেলের মেয়ের যেই জামা কাপড়গুলো থাকে এগুলো সব কেচে নিই। ছেলেকে তেল মাখানো হয় এই পেপারটা, সেটাও প্রতিদিন সাবান দিয়ে ধুয়ে রোদে দিয়ে দিই। তো ছেলে মেয়েদের জিনিসপত্রগুলো পরিষ্কার রাখলে খুবই সুবিধা হয়। তো আমার কাজ সেরে এখানে স্নান কমপ্লিট। তারপর আমি এখানে সিঁদুর পরে নিচ্ছি। আর বৃহস্পতিবারে কিন্তু অবশ্যই সব মেয়েদের স্নানের পর সিঁদুর পরাটা উচিত।
আর তারপর আমি এখানে আলপনা দিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়ি যেখানে যেখানে আলপনা দেওয়া হয় সেসব জায়গায় আলপনা দিয়ে নেব। তুলসী মন্দির, বাড়ি ঢুকতে ওখানে, যেখানে ঠাকুর পুজো হয় সেখানে। আর আমাদের যে মহাপ্রভুর বেদি আছে, যারা আমার ভিডিও রোজ দেখেন তারা অবশ্যই জানবেন, তো সেখানেও আলপনা দিতে যেতে হয়। তো সেখানে সব আলপনা দেওয়ার পর এই বাড়ির যে জায়গাগুলো মানে প্রত্যেক দরজার কাছে আলপনা দিয়ে নিই। তো আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তো যেমন পারি তেমনই দেওয়ার চেষ্টা করি। তো আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই আবার ছেলের ঘুম থেকে ওঠার সময় হয়ে যাবে। তো তার মাঝেই আমাকে এই কাজগুলো সেরে নিতে হবে। তো আমার আলপনা দেওয়া হয়ে গেলে আমি এখানে ধুনো দিয়ে দিচ্ছি। তো প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু আলপনা পুজোয় বসার আগে দিয়ে নিই। তো এখানে আমার সব পূজা জোগাড় হয়ে গেছে। তো ঠাকুরের বাসনগুলো সব কালকে বিকালে মাজা হয়েছিল। তো তারপর আমি একটু দিয়ে প্রদীপের সলতে পাকাচ্ছি। তো প্রদীপের জন্য এখানে দুটো সলতে পাকিয়েছি। তো তারপরে এতে দিয়ে দেবো তেল, এবং তেল দিয়ে ভালো করে সলতেগুলো ভিজিয়ে দেব। তারপর আমি এখানে প্রদীপ জ্বালিয়ে দিলাম। তারপর এখানে দুটো ধূপও জ্বালিয়ে নিলাম। তো এরপর আমি পূজায় বসবো। আর বৃহস্পতিবারের পূজা মানে একটু অন্যরকমই। আমি আমার গোপাল সোনাকে মিষ্টি, আপেল আর শসার ফল নিবেদন করেছি। তো এরপর আমি এখানে লক্ষ্মী পাঁচালি পড়ে নেব। বৃহস্পতিবারের ব্রত কথা। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনুষ্যকে দুইজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তি করে উভয়ের বনমিল তিনি। করজোরে লক্ষ্মীরে সম্মোধী শিবর, এক কথা কহিমাগো তোমারও গোচর। নরলোর অনিমাগো চাপাও একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। হলো মাগো কৃপা করি কিবা পাপের ফল, মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নরদেবী বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মীর উপর নারী সৃজি পাঠানো মর্তেতে, আমার ভুলেছে তারা পড়িয়া মোহেতে। লজ্জা আদি গুণ যত রমণী আছে, অনেক সুখের লাগি বর্জন করিছে। স্বামীর না মানে তারা না শোনে বচন, ইচ্ছামতো সেতা হাতাকা সেতা করিছে ভ্রমণ। প্রতিগৃহে এইরূপ পাশে পাপের আগার, অচলা হইয়া সেটা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে। কিরূপে পাইবে তারা তব পদ ছায়া, অবদয়া মই তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল, আশ্বাস দানিয়া তাদের বিদায় করিল। অতঃপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে, মর্তে দুর্গতি প্রভু বুঝাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হয় না দেবী স্থির কর মন। আমি যাহা বলি তাহা স্থির কর মনে, ধরাধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণের বেশে ভূমিতে লাগিল, সহসা অরণ্যে এক বৃদ্ধায় দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, এবা তুমি কি কারণে এসেছ কান্তারে। শুনি বৃদ্ধা বলে, আমি অতি অভাগিনী। একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, গৃহে ফিরি করো লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লইয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। কৃপার লক্ষ্মী তার দুঃখ দূর হয়, ধনেশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তি নিকেতন। মগধেতে বাস এক বণিক তনয়, দৈবযোগে এলো তথা ব্রতের সময়। দেখি দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে, কৃপাব্রত করে সবই মিলি মামাগণে। সদাগর কথা শুনি বলে বধূগণে, লক্ষ্মীব্রত কইরে হইতে মানস পূরণ। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যেই জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে। সদাগর বাকে লক্ষ্মী কুপিতা হইল, অল্প দিলে ছন্ন ছাড়া তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট ঘরে দাঁড়ার, দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার। বৃদ্ধা মানুষ লক্ষ্মীব্রত করে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়িছে, অহংকার ফলে লক্ষ্মী ছাড়ে তারে ছাড়িয়াছে। দুই করে জুড়িতে বণিক ননন্দ, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী শ্রবণ। সব স্তুতি করি শেষে প্রণাম করিল, দুনয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।